দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। নমস্কার, আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজকের দিনভরের যে সারা দিন ধরে যে সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের সামনে দিনভর আমরা তুলে ধরেছি, তারই একটা কোলাজ এই সন্ধ্যার সময় আমরা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। দেখুন, আজকে প্রথম খবরের দিকে যেটা চোখ রাখবো সেটা হচ্ছে বিধানসভায় আজকে বিভিন্ন দলের যারা বিধায়ক তাদের প্রথম পর্বের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এবং প্রোটেম স্পিকার হিসাবে তাপস রায়, বর্ষিয়ান রাজনীতিবিদ, দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে বিধানসভা কেন্দ্রে তার, তিনি বিজেপি বলুন, তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে শপথ বাক্য পাঠ করালেন। এবং আজকে যখন বিধানসভায় মুখ্যমন্ত্রী আসেন, মুখ্যমন্ত্রী গার্ড অফ অনার নেওয়ার পরে সরাসরি বিধানসভায় যখন ঢুকতে চান তখন গড় হয়ে একেবারে সিঁড়িতে তিনি প্রণাম করেন, কারণ তিনি বলছেন যে বিধানসভা তার কাছে মন্দিরের মতো। যে একই কাজ করেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেদিন ব্রিগেড একেবারে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল, সেই একই কায়দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু ভরা সমাবেশে শপথ গ্রহণ অনুষ্ঠানে একেবারে গড় হয়ে প্রণাম করেছিলেন। তারই পুনরাবৃত্তি কিন্তু দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। এবং তিনি যে দপ্তরে বসেন সেখানে পুজো পর্ব, পূজা পাঠ সেরে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একাধিক বিধায়ক, রায়গঞ্জের বিধায়ক থেকে শুরু করে করণদিঘি এবং হেমতাবাদ, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুরের একাধিক বিধায়ক কিন্তু আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ পাঠ করেন। পাশাপাশি সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, বিজেপির মদন মিত্র তিনি বরাবরই একটি অন্য মেজাজে থাকেন। কিছুদিন আগে অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুস্থ হবার পর তিনিও আজকে শপথ নেন এবং শপথ নেবার পর তিনি জয় বাংলা স্লোগান দিয়ে কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান তিনি শেষ করেন। এবং আজকে যেটা বলা হচ্ছে আরেকটি বিষয়, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা বারংবার বলছেন যে একেবারে পশ্চিম এশিয়ার যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতিতে একেবারেই তেলের যে খরচ সেখানে হ্রাস টানতে হবে, গ্যাসের খরচে হ্রাস টানতে হবে, বিদেশ সফরে হ্রাস টানতে হবে। সেই কারণে তিনি তার গাড়ির যে কনভয়, সিকিউরিটির যে কনভয়, সেটা 50% করে দিয়েছে এবং বাকি ক্ষেত্রে ইলেকট্রিক ভেহিকলস যাতে রাখা যায় তার তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একই পথে হেঁটেছেন এবং আজকে আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও তার যে সিকিউরিটি অফিসার রয়েছেন তাকেও নির্দেশ দিয়েছেন যে যাতে করে তার সিকিউরিটি কিন্তু একেবারে অর্ধেক করে দেওয়া হয়, যতটা না হলে নয়। এবং সেই গাড়ির সংখ্যা নিয়েই কিন্তু তিনি আজকে বিধানসভায় আসেন এবং প্রধানমন্ত্রীর যে আবেদন, সেই আবেদনে সাড়া দিয়ে বিজেপির যারা আজকে সদস্য, যারা আজকে শপথ নেবেন, তারা সকলে কিন্তু এই তেলের খরচা বাঁচাবার জন্য বাসে করে আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে এসেছিলেন এইখানে। এবং এর পরে যেটা দেখা গেল আরেকটি ছবি, সেই ছবিটি না বললেই নয়, যে রাজ্যে যখন একেবারেই মানে প্রচারে তুমুল ঝড় চলছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারংবার অভিযোগ করা হচ্ছিল যে বিজেপি রাজ্যে ক্ষমতায় ফিরলে রাজ্যে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেওয়া হবে। বারংবার অভিযোগ করা হচ্ছিল যে বিজেপি শাসিত একাধিক রাজ্যে এটা বন্ধ রয়েছে, সুতরাং বিজেপি যদি পশ্চিমবঙ্গে আসে তাহলে কিন্তু বাঙালি যে মাছে ভাতে বাঙালি যে কথাটা সেটা উঠে যাবে। কিন্তু আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বিজেপি বিধায়করা তো বটেই, একাধিক অন্য রাজনৈতিক দলের যারা বিধায়ক তারাও কিন্তু বিধানসভার যে ক্যান্টিন, সেই ক্যান্টিনে বসে আজকে কিন্তু মাছ ভাত সহযোগে মধ্যাহ্নভোজ সারেন। কোথাও এটা হয়তো বিজেপি বিধায়কদের একটা প্রতীকী বার্তা, যে বিজেপি ক্ষমতায় আসবার পর যেটা বলা হচ্ছিল যে মাছ ভাত বন্ধ করে দেওয়া হবে, অন্তত বিজেপি এটা করতে দেবে না, তার বিরুদ্ধেই এটা একটা প্রতীকী প্রতিবাদ বলে কিন্তু মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এবং এটার সঙ্গে দেখুন, তারা একদম বিধানসভার ক্যান্টিনে, যে ক্যান্টিন এতদিন ধরে বন্ধ ছিল, আমরা এর আগেও খবর দেখিয়েছি যে বিধানসভায় যারা ক্যান্টিনে কাজ করতেন তারাও উৎসাহিত যে দীর্ঘদিন বন্ধ থাকবার পর এই জায়গায় আবার সেটা খুলছে, প্রায় 1-1.5 মাস বন্ধ থাকার পর আবার খুলছে, ফলে তাদের মধ্যে নতুন সরকারকে ঘিরে একটা আগ্রহ এবং সকলেই কিন্তু আজকে মাছ ভাত খেয়েছেন। এবং এটা কোনো ব্যক্তি পরিসর নয়, এটা বিধানসভার ক্যান্টিনেই তারা সকলে মিলে একসাথে খেয়েছেন এবং তার ছবি অনেক বিধায়ক কিন্তু সোশ্যাল মাধ্যমে শেয়ার করেছেন।
আমাদের এই ছবি সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমরা সেটা সংগ্রহ করেছি, বিধায়কদের দেওয়া সেই ছবি আমরা সেটা সংগ্রহ করে আপনাদের জন্য তুলে ধরছি, কারণ বিধানসভার অলিন্দে বা ওইখানে প্রবেশের তো সাধারণ মানুষের কোনো অধিকার নেই, ফলে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। দ্বিতীয়ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার যেটা জানিয়ে দিয়েছেন, সচিবদের জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই রাজ্যের যে কোনো প্রান্তে যে কোনো বেআইনি নির্মাণ, অর্থাৎ পুরসভার ক্ষেত্রে যদি কোনো বৈধ প্ল্যান না থাকে সেই একেবারে নির্মাণ সেটা কিন্তু ভেঙে ফেলা হবে, এবং যেমন কথা তেমন কাজ। গত পরশু যে তিলজলায় আগুন লেগে দুজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর পরিণতি আমরা জানতে পারছি, সেখানে যেটা দেখা যাচ্ছে যে সেখানে পৌরসভার কোনো বৈধ বা কর্পোরেশনের কোনো বৈধ প্ল্যান সেখানে ছিল না। ফলে এই খবর জানবার পর একেবারে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ এবং পিডব্লিউডির লোকজনরা গিয়ে সেখানে কিন্তু বুলডোজার দিয়ে একেবারে গুড়িয়ে ফেলা হচ্ছে সেই অবৈধ নির্মাণ। এবং শুধু কি এখানে থেমে থাকবে? না, পরিষ্কার বলা হচ্ছে যে রাজ্যের কলকাতা কর্পোরেশন তো বটেই, রাজ্যের যে যে জায়গায় একেবারে অবৈধভাবে এই সমস্ত নির্মাণ কাজ করা হয়েছে তাদের ক্ষেত্রে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে রাজ্য প্রশাসন, এবং সেই অবৈধ যে নির্মাণ কাজ সেই নির্মাণ কাজ ভেঙে ফেলার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। কলকাতার বুকে আজকে সেই ছবি কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি এবং সিএসসি কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, অবৈধ কারখানা আছে, বিশেষ করে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য আমাদের পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য ইএমসির উদ্যোগে কলকাতা পুলিশের সাহায্য নিয়ে, এবং একইভাবে টিএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান, যারা বেআইনি কাজকর্ম করছেন তাদেরকেও আমরা সংশোধিত হতে এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশিকা এবং পরামর্শ দিচ্ছি। তৃতীয় যে ঘটনা, আরও একটি ঘটনা দেখুন, বিভিন্ন মামলায় রাজ্যের আমলা এবং আধিকারিকদের যে দুর্নীতি যারা করেছে অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছিল, আদালতের নির্দেশে কেন্দ্রের বিভিন্ন তদন্তকারী সংস্থা তাদের বিষয়ে তদন্তের কাজ চালাচ্ছিল, কিন্তু তাদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে বা তাদের বিরুদ্ধে চার্জশিট গঠনের ক্ষেত্রে রাজ্য সরকারের একটা অনুমোদন লাগে, একটা অনুমতি লাগে, যেটা অভিযোগ যে বিগত সরকার দীর্ঘদিন ধরে সেই অনুমতি দেয়নি, ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল এই অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট গঠনের কাজ সম্পূর্ণ করতে। আজকে সেইখানেও বলা হলো যে এই গোটা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে রাজ্য সরকার, কোনো দুর্নীতির সাথে আপোষ করা হবে না, এবং সেই কারণে এই আধিকারিকদের বিরুদ্ধে যাতে চার্জশিট গঠন করা যায় তার জন্য ছাড়পত্র সিবিআইকে পাঠানো হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা জানিয়েছেন। কোন কোন দপ্তরের আধিকারিক এবং আমলাদের ক্ষেত্রে এই দুর্নীতির অভিযোগ ছিল? শিক্ষা দুর্নীতি, পুরসভার দুর্নীতি, সমবায় দপ্তরের দুর্নীতি, যেগুলো আদালতের নির্দেশে তদন্তভার সিবিআই গ্রহণ করেছে। এতদিন ধরে এই আমলা এবং আধিকারিকদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারছিল না রাজ্য সরকারের অনুমোদন ছাড়া। নতুন সরকার গঠনের পর সেই অনুমোদনে কিন্তু ছাড়পত্র দেওয়া হলো, এবং আগামী দিনে যাতে তাদের বিরুদ্ধে চার্জশিট গঠন করা যায় সেই বিষয়ে কিন্তু এক ধাপ এগিয়ে গেল রাজ্য সরকার। বিদায়ী সরকার এবং বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এই স্যাংশন আটকে রেখেছিলেন
দুর্নীতিগ্রস্ত আমলা এবং আধিকারিকদের বাঁচানোর জন্য আজকে আমরা সিবিআই কে 3টি দপ্তরের আধিকারিকরা যারা করাপশনে যুক্ত ছিলেন তাদের স্যাংশন আমরা দিয়ে দিলাম। অর্ডার বেরিয়ে গেছে, সিবিআই কপি পেয়ে গেছে বা পেয়ে যাবে, একটু আগেই অর্ডার হয়েছে। এটাতে এডুকেশন ডিপার্টমেন্টের টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে এবং কোঅপারেটিভের ক্ষেত্রে সমবায় দপ্তরের ক্ষেত্রে কিছু কোর্টের আদেশে যে তদন্ত হচ্ছিল কিছু আধিকারিক তারা যুক্ত আছে, তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের স্যাংশন যা বিগত সরকার দুর্নীতিগ্রস্ত আধিকারিক আমাদের আড়াল করার জন্য 4 বছর আটকে রেখেছিল, আমরা আজকে সেটা দিয়ে দিলাম। এটা আপনাদের মাধ্যমে জনগণকে জানালাম যে এই সরকারকে যে প্রত্যাশা নিয়ে আপনারা এনেছেন যে করাপশনের ক্ষেত্রে 0 টলারেন্স এবং বিগত ইনস্টিটিউশনাল করাপশনের ক্ষেত্রে তারা যথাযথ ব্যবস্থা নেবে, এই অল্প সময়ের মধ্যে এটি একটি তার বড় উদ্যোগ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে যে মানে দুর্নীতি রুখতে, রেশন দুর্নীতির কথা আমরা শুনেছি এর আগে রাজ্যে, যে চাল দুর্নীতির কথা আমরা শুনেছি রেশনে, এই দুর্নীতি বন্ধে রাজ্যের নির্বাচিত খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া তিনি আজকে একটি ফরমান জারি করেছেন। কি সেই ফরমান? সেই ফরমানটা হচ্ছে যে এখন থেকে রাজ্যের অর্থাৎ আগামী 1 জুন থেকে রাজ্যের যে রেশন দোকান সেই রেশন দোকানগুলোতে আর আটা পাওয়া যাবে না। পরিষ্কার বলছেন, আটা পাওয়া যাবে না। সেখানে কি হচ্ছে, এফসিআই এর পাঠানো যে গম সেই গম আগের মতো বিলি করা হবে। অর্থাৎ কোনো রেশন ডিলার যদি কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত হন তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে রাজ্যের খাদ্য দপ্তর। অর্থাৎ এতদিন পর্যন্ত যে আটা বিলি করা হতো সেই আটা বিলি কিন্তু আপাতত বন্ধ হয়ে যাচ্ছে আগামী 1 জুন থেকে রাজ্যের বিভিন্ন রেশনের দোকানে। তার পরিবর্তে এফসিআই থেকে যে গম বিলি করা হয় সেই গম বিলি করা হচ্ছে। চাল দুর্নীতি যেটা এর আগে হয়েছিল, প্রায় 600 কোটি টাকার উপরে চাল দুর্নীতি রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে যেটা হয়েছিল, সেগুলো বন্ধও কিন্তু একের পর এক নির্দেশিকা জারি করতে চলেছে বর্তমান রাজ্য সরকার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে বেআইনিভাবে টোল। দেখবেন রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারের নির্ধারিত যে বৈধ টোল প্লাজা রয়েছে তার বাইরে একাধিক জায়গায় একাধিক দাদা, একাধিক প্রভাবশালীরা তারা নিজেদের মতো করে টোল ট্যাক্স আদায় করত। এই টোল ট্যাক্স আদায়ে সরকারের কোনো ভূমিকা ছিল না। সেই টাকার ভাগ বাটোয়ারা কাদের মধ্যে হতো সেই গভীর বিতর্কে আমরা এই মুহূর্তে ঢুকতে যাচ্ছি না। কিন্তু এই যে অবৈধ টোল গেট থেকে যে টাকা উপার্জন হতো তাতে কারোর পকেট আরও ফুলে ফেপে উঠত। সেটা বন্ধে আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। প্রত্যেক জেলার জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে যে যাতে করে এই ধরনের যেখানে যেখানে অবৈধ টোল গেট রয়েছে তার তালিকা তৈরি করতে এবং এই টোল গেটগুলোকে অবিলম্বে বন্ধ করতে এবং বন্ধ রাখার পর যাতে সেগুলো আবার পুনরায় না খুলতে পারে সেই বিষয়ে প্রয়োজনীয় যাতে পর্যবেক্ষণ রাখা যায়, মনিটর করা যায়, সেই বিষয়েও আজকে কিন্তু নির্দেশ জারি করা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলা শাসকদের প্রতি। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ 2025 সালে যে চাকরি মানে এসএসসি পরীক্ষায় যে চাকরি অবৈধ এবং বৈধ যাদের চাকরির মানে যারা একেবারে জালিয়াতি করে চাকরি পেয়েছিলেন, সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ ছিল যে তাদের টাকা ফেরত দিতে হবে। এতদিন ধরে যারা অসৎ উপায়ে চাকরি পেয়েছেন, আমরা গতকালই দেখিয়েছিলাম যে 21 যে পেয়েছে ওএমআর শিটে তার নাম্বার বেরিয়ে গিয়েছে 53, ফলে প্রচুর মেধাবী ছাত্রছাত্রীরা, যোগ্য ছাত্রছাত্রীরা চাকরি থেকে বঞ্চিত হয়েছিল। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল যারা এই জালিয়াতি করে চাকরি পেয়েছিলেন, যাদের চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে চলে গেছে, তাদের কাছ থেকে বকেয়া টাকা আদায় করতে হবে। কিন্তু কোনো কারণে এই টাকা আদায় এতদিন করা হয়নি। এই সরকার ক্ষমতায় আসার পর সুপ্রিম কোর্টের সেই যে নির্দেশ, সেই নির্দেশকে মান্যতা দিয়ে জেলা শাসকদের চিঠি পাঠিয়েছেন যে যাদের মানে যারা এই টাকা এখনো ফেরত দেয়নি অবিলম্বে তাদের কাছ থেকে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করতে হবে। দেখুন, এটা একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশ, এটাকে অবশ্যই মেনে চলা উচিত।
কিন্তু যেটা বক্তব্য সেটা হচ্ছে যে যাদের কারণে এই দুর্নীতি হলো, যারা এই দুর্নীতির সঙ্গে প্রকাশ্যে যুক্ত থাকলেন, যাদের আস্তানা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হলো, যারা মনে করেছিলেন যে এই সিস্টেমটাই, প্রাতিষ্ঠানিক দুর্নীতিটাই হচ্ছে পশ্চিমবঙ্গের স্বাভাবিক সিস্টেম, যার প্রলোভনে হাজার হাজার ছাত্রছাত্রী পা দিয়েছিল, তারা ভেবেছিল, অনেক যোগ্য মেধাবী ছাত্রছাত্রীরা ভেবেছিল যে টাকা না দিলে হয়তো আমার চাইতে কম পড়াশোনা যে আমার ছেলেটা চাকরি পেয়ে যাবে, আমি পারবো না। সুতরাং এই যে সিস্টেমের শিকার এই ছাত্রছাত্রীরা, তাদের কাছ থেকে টাকা আদায় করা হবে সুপ্রিম কোর্টের নির্দেশ, এ বিষয়ে আমাদের কিছু বলা নেই। মহামান্য বিচারপতি যারা রয়েছেন তারা যে নির্দেশ দিয়েছেন সেটা পালন করবে, প্রশাসন পালন করবে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু যাদের কারণে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি হলো, সাধারণ মানুষ দাবি তুলছেন তাদের সম্পত্তি ক্রোক করে সেই টাকার কিছুটা অংশ সরকারের ঘরে ফিরিয়ে আনা যাক। এখন দেখার যে রাজ্য সরকার এই যে দাবি উঠছে, এই দাবিটাকে কতটা মান্যতা দেয়, কতটা প্রাধান্য দিয়ে এই কাজে অগ্রসর হয়। আজকে আমরা শেষ করব আরেকটি বিষয় দিয়ে, সেটি হচ্ছে, দেখুন, আমরা জানতাম কি এতদিন ধরে যে পুলিশের ভয়ে চোরেরা পালিয়ে থাকে, পুলিশের ভয়ে বিভিন্ন অপরাধীরা পালিয়ে থাকে। কিন্তু খুব আশ্চর্যের বিষয় যে কলকাতার যিনি ডিসি রয়েছিলেন শান্তনু সিংহ বিশ্বাস এবং আপনার আসানসোল পুলিশ যে কমিশনারেট তার একজন পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডল, তারা বেপাত্তা, পাওয়া যাচ্ছে না তাদের। ভাবতে পারছেন, দুজন পুলিশ কর্তা, তাদেরকে নাকি পাওয়া যাচ্ছে না। ইডি বারংবার তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। শান্তনু সিংহ বিশ্বাসকে খোঁজ পাওয়া যাচ্ছে না। ইডি আজকে ডিরেক্টরেট অফ সিকিউরিটি, তার কাছে জানতে চেয়েছেন তার স্ট্যাটাস, তিনি কোথায় ডিউটি করছেন, তার অবস্থান কোথায়। শান্তনু সিংহ বিশ্বাস ডিসি কলকাতা পুলিশের, তাকে আর ট্রেস আউট করা যাচ্ছে না। তার বিরুদ্ধে কি অভিযোগ ছিল? তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে কলকাতার বিখ্যাত একজন, তার নাম সোনা পাপ্পু, সেই সোনা পাপ্পুর সঙ্গে দুর্নীতির যোগসাজশ রয়েছে, এমন একটা অভিযোগ ছিল এই শান্তনু সিংহ বিশ্বাসের বিরুদ্ধে, যে কারণে ইডি তাকে জিজ্ঞাসাবাদ করেছিল এবং পরবর্তীকালে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল, শান্তনুবাবু আসেননি। এবং এই সোনা পাপ্পু, তার বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি, সিন্ডিকেট রাজ, একাধিক অভিযোগ। ফলে সেই পুলিশ অফিসারকে কিন্তু এখন কোথায় রয়েছেন সেটার কিন্তু খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ইডি জানতে চেয়েছেন যে তিনি কোথায় রয়েছেন, কেন একেবারে ইডি যেটা তলব করছেন সেখানে আসছেন না, জানতে চেয়েছেন ডিরেক্টরেট অফ সিকিউরিটির কাছে যে কোথায় তিনি রয়েছেন কলকাতা পুলিশের ডিসি। ভাবা যায়। দ্বিতীয়, মনোরঞ্জন মণ্ডল, আরেকজন আধিকারিক, আসানসোল পুলিশ কমিশনারেটের কয়লা পাচার মামলায় তার বিরুদ্ধে ইডির অভিযোগ রয়েছে এবং তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, তিনিও বেপাত্তা। তিনি কোথায় আছেন, কি কেন যাচ্ছেন না, তার কোনো খোঁজ খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। ফলে তার সন্ধানেও কিন্তু সক্রিয় হয়েছে ইডি। ইতিমধ্যেই আসানসোল পুলিশ কমিশনারেটের কাছে এই মনোরঞ্জন মণ্ডলের স্ট্যাটাস জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে ইডি। ফলে এই যে ধারাবাহিকভাবে দুর্নীতি এবং এই দুর্নীতি বন্ধে যে অ্যাকশনটা শুরু হয়েছে, সেই অ্যাকশন যদি আগামী দিনে চলতে থাকে, তাহলে দলমত নির্বিশেষে প্রত্যেক মানুষ কিন্তু এই কাজকে স্বাগত জানাবে। আমি বলছি, রাজনীতির রং বাদ দিয়ে যদি সরকার কোনো কাজ করে যেটা বিরোধীরা বিরুদ্ধাচরণ করবেন, পথে নেমে আন্দোলন হবে, প্রতিবাদ হবে, গণ আন্দোলন তৈরি হবে, কিন্তু পাশাপাশি এই যে দীর্ঘদিন ধরে লালিত যে দুর্নীতি, এই দুর্নীতির শেকড়কে যদি উপড়ে ফেলতে হয়, তাহলে এই অ্যাকশন ছাড়া হয়তো এই মুহূর্তে রাজ্য প্রশাসনের আর করার কিছু নেই। এখন এই অ্যাকশন কতটা ফুল ফ্লেজে করা যেতে যায়, সেদিকেই কিন্তু নজর থাকবে আগামী দিনে আমাদের সকলে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরসিটিভি সংবাদের এই বিশেষ অনুষ্ঠান। শুভরাত্রি, নমস্কার। বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। This channel does not promote any violent or harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.